সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1373তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকা বিভাগের ছেলে মোহাম্মদ নজরুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পদ্মা নদীর পারে অভিশপ্ত সেই ভৌতিক গ্রাম। এই গল্পটা আজ থেকে বহু বছর আগে পদ্মার পারে ঘটে যাওয়া এক প্রত্যন্ত গ্রামের চরম ভয়ঙ্কর এক ভৌতিক বাস্তব জীবনের গল্প, যা সেই গ্রামেরই বৃদ্ধ নজরুল ইসলামের কাছ থেকে নেওয়া। এটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এই গল্প যদি আপনি একলা অন্ধকার ঘরে শুনেন, ভয়ে চিৎকার করে উঠবেন। যেমনটি না ভয় পাবেন, তেমনটি এই গল্প থেকে এক অন্যরকম শিক্ষাও পাবেন। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত পদ্মার পাড়ের ছেলে মোহাম্মদ নজরুল ইসলামের জীবনের এবং তার ছেলে নাহিদ হোসেনের জীবনের এই চরম ভয়ঙ্কর ভৌতিক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাববে এটা দুজনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার বাড়ি রাজধানী ঢাকা বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা পদ্মার পার ঘেঁষা কোনো এক অজপাড়া গায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন জেলে এবং তার পাশাপাশি কৃষক। আমাদের এখানে ধানি কোনো জমি তেমন নেই। বৎসরে প্রায় একবারই আমরা চাষাবাদ করতে পারি। ওই একবারেও কোনো নিশ্চয়তা নাই, হয়তো সে একবারেও পদ্মার ওই ভয়ঙ্কর পানি, পদ্মা নদীর ভয়ঙ্কর পানি আমাদের ফসলকে তার বুকে টেনে নিয়ে যায়। আমাদের ঘর বাড়ি সব কিছুই যেন এক ভাসমান পরিস্থিতির মতো, কোনো গ্যারান্টি নেই। রাতে ঘুমানোর সময় বলতে পারি না যে সকাল পর্যন্ত এ ঘরে থাকতে পারবো কি না। হয়তো সকালের ভয়ানক বন্যায়, ভয়ানক বৃষ্টির পানিতে আমরা হয়তো তলিয়ে যাব পদ্মার পাড়েই। এরকম অনেক ভয় ভীতি নিয়ে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমাদের গ্রামটা 8-10টা গ্রামের মতো নয়। আমাদের গ্রামটা ছিল পদ্মার পার ঘেরা এক চর গ্রামের, মানে চর বাসা এক গ্রাম, যেখানে হাতে গোনা প্রায় 15 থেকে 20টা পরিবার ছিল এবং এক একটা পরিবারের সাথে এক একটা পরিবারের যেন আত্মার সম্পর্ক ছিল। এখানে যতগুলো পরিবার ছিল, আমার কাছে মনে হয় প্রত্যেকটা পরিবারে একটা গুচ্ছ হয়ে আমরা ওখানে বসবাস করতাম। সুখে দুঃখে একে অপরকে এক অন্যরকম ভালোবাসা দিতাম। এমন করতে করতে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার গ্রামের আশেপাশে তেমন কোনো স্কুল প্রতিষ্ঠান ছিল না যেখানে গিয়ে আমি পড়াশোনা করতে পারবো, যার জন্য ছোটোবেলা থেকে আমি এক অনক্ষর শিশু হিসাবেই বড় হতে থাকি। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন 15 থেকে প্রায় 16 বৎসরের কাছাকাছি। ওই সময়টাতে সালটা ঠিক আমার মনে নাই, ঠিক ওই রকম একটা সময় বৃষ্টির সময় ছিল। সেদিন প্রচুর পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে এবং ভারী বর্ষা হবে বলে মনে হচ্ছিল। গ্রামের যারা ময়মুরব্বী আছে তারা সবাইকে বলতে শুরু করলো, একটা কাজ করো, রাতের মধ্যেই যার যত মালামাল বাইরে আছে এগুলো ঘরে নিয়ে যাও। ছোট কোনো বাচ্চা থাকলে মহিলাদেরকে বলে দেওয়া হলো, গর্ভবতী মহিলা এবং যাদের বাচ্চা আছে তারা যেন গ্রাম থেকে চলে যায়, কারণ রাতের বেলায় ভারী বর্ষা হওয়ার একটা সম্ভাবনা ছিল। আকাশে প্রচুর পরিমাণের মেঘ জমে আছে, চারদিকটা কেমন থমকে আছে। সবার মনে একটা ভয় কাজ করতে শুরু করলো। আজ রাত আমরা এই গ্রামে থাকতে পারবো তো, নাকি রাতের ওই বন্যার পানিতে আমরা সবাই পদ্মায় ভেসে যাব। এমন করে এই চিন্তা ভাবনা সবাই করতে থাকি এবং এই করতে করতে আমাদের গ্রামের প্রায় অনেক মহিলারাই সিরাতে গ্রাম থেকে চলে যায় নৌকা করে আশেপাশের 2-একটা গ্রামে গিয়ে আশ্রয় নেয়। আমাদের পরিবারে যারা ছিল আমরা প্রায় মোটামুটি সবাই ছিলাম। রাত তখন সম্ভবত আনুমানিক প্রায় 12টা থেকে 1টার মতো। সে সময় শুরু হলো প্রবল বাতাস। শুধু বাতাস নয়, বাতাসের সাথে প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছে। চারদিকটা একেবারে ঘন অন্ধকারে ঢাকা। দেখলে মনে হলো যেন আকাশ থেকে কোনো এক অকৃত্রিম আত্মা আমাদের গ্রামের দিকে ধেয়ে আসতেছে। গ্রামের মানুষের ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতে শুরু করে।
যে ঘরগুলো ছিল ভাঙা ঘরগুলো আস্তে আস্তে করে মটমট করে ভাঙতে শুরু করে। একে অপরকে চিৎকার করে ডাকতেছে, কেউ আছেন? এদিকে কেউ কি আছেন? ওইদিকে কেউ কি আছেন? অন্ধকার রাতে তখন আমরা একে অপরের ঘরের মধ্যে যাতায়াত করতে শুরু করি। এমন করতে করতে পুরো ঝড়ের রাতটা আমাদের কাছে কিয়ামতের মতো কাটে। একটা পর্যায়ে ঝড় কেটে সকালে স্বর্ণালী সূর্য ওঠে এবং সূর্য ওঠার পরে আমরা তখন একে অপরকে দেখতে পাই। পুরোটা গ্রাম তখন নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। অনেকের গবাদি পশু ছিল এবং সেই গবাদি পশু ঝড়ে চলে গেল এবং মানে অনেক সমস্যা। এবং ওই রাতে এত পরিমাণের প্রবল বৃষ্টিও হয়েছে বাতাসের সঙ্গে যে হাঁটুর উপরে তখন পানি উঠে গেছে। প্রচণ্ড রকমের বন্যাও কিন্তু দেখা দিয়েছে এবং এই বন্যাতে আমাদের এলাকাতে বন্যা হয় ঠিক আছে, কিন্তু এরকম বন্যা এর আগে আমার জন্মের পরে আমি আর কখনোই দেখি নাই। বাতাসের সঙ্গে এভাবে বৃষ্টি আমাদের সব কিছু তলিয়ে গেছে। আমরা সবাই চিন্তা করতেছিলাম কি করব। এরপরে এরকম করে আস্তে আস্তে করে দিন পার করতেছিলাম। ঘড়ির সময় তখন প্রায় 12টা থেকে 12:30 বাজে। দূরের মসজিদ থেকে আজানের শব্দ শোনা যাচ্ছিল, জোহরের আজান। এই সময় হঠাৎ করে কোত্থেকে জানি এক মহিলা, যার বয়স হবে আনুমানিক 70 থেকে প্রায় 80 বৎসর, যিনি দেখতে একেবারে কুৎসিত কালো। এরকম কালো কোনো মহিলা আমার জীবনেও আমি দেখি নাই। যার দাঁতগুলো পর্যন্ত কালো ছিল, চোখের ভিতরে কেতুর পড়ে আছে, মাথার চুলগুলো একেবারে ধবধবে সাদা, হাতে পায়ে নখগুলো অনেক লম্বা লম্বা, দেখলেই যেন শরীরে ভয় ধরে যায়। এই মহিলাকে দেখার পরে সবাই তখন আটকে উঠল। হঠাৎ করে এই মহিলা কোত্থেকে আসলো? কখনো এই বাড়িতে যেয়ে বলে আমারে খাবার দে, কখনো ওই বাড়িতে গিয়ে বলে আমারে খাবার দে। যথারীতি আমাদের বাড়িতে আসার সময়ও একই কথা বলল, আমারে খাবার দে। সবাই তখন বলা বলি করতে শুরু করলো। আমাদের এলাকাতে একটা নিয়ম আছে। নিয়মটা কি ঠিক এরকম, মাঝে মাঝে হয় কি, দূর দূরান্তের কোনো পাগল মহিলা যদি হয়ে যায় বা পাগল কোনো পুরুষ, তখন মানুষ করে কি, নৌকা দিয়ে মাঝে মাঝে ঝড়ের রাতে অথবা রাতের বেলায় আমাদের চরে এসে ওই পাগলগুলোকে দিয়ে চলে যায়। এর আগেও আমাদের গ্রামে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা চিনি না জানি না, হঠাৎ করে এক পাগল এসে আমাদের গ্রামে উপস্থিত হয় এবং এই পাগল আমাদের গ্রামে থাকতে শুরু করে। সবার মনে মনে একটাই প্রশ্ন তখন, এই পাগল কোত্থেকে আসে, ওর ঠিকানা কি? একটা সময় আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি যে মূলত এই পাগলগুলোকে আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষরা তাদের গ্রামে পাগল হয়ে গেলে পরে এখানে এনে ছেড়ে দেওয়া যায়। সবাই তখন মনে করলাম যে এই বুড়ি মহিলাও মনে হয় তেমনই এক মহিলা, যাকে গতকালকে রাতে এই ঝড়ের রাতে কেউ না কেউ আমাদের এদিকে ঢেলে দিয়েছে বা ট্রলার দিয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় এখানে নামাই দিছে। বন্যার পানিতে বুড়ি ভাসতে ভাসতে আমাদের গ্রামে এসে আশ্রয় নিয়েছে। একে অপরে তখন বলা বলি করতেছে, এখন কি করব? এই মহিলা তো গ্রামে এসে ঢুকে গেল, কেউ তো তার সাথে ঠিকমতো কথা বলে না। উনি এই বাড়ি থেকে ও বাড়ি, এখান থেকে ওইখানে বিভিন্ন বাড়িতে যাতায়াত করতে থাকে। এরে বলে আমারে ভাত দে, ওরে বলে আমারে ভাত দে। কী যে একটা অবস্থা ওখানে, আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। জনে মনে তখন অনেক প্রশ্ন জাগতে শুরু হলো যে এখন কি করব। দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে আসলো। সন্ধ্যা গনিয়ে আসার পরে সবাই ভাবলো যে রাতের বেলায় সম্ভবত বুড়ি চলে যাবে। তখনও কিন্তু পানি আছে, কোমর সমান হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান, এরকম পানি কিন্তু রয়ে গেছে। মাগরিবের আজানের পর হয়ে গেল। আমাদের ওখানে একটা অনেক বড় বট গাছ আছে। ভুরে গিয়ে ওই বট গাছের নিচে তখন আশ্রয় নিল। বট গাছের নিচে আশ্রয় নিল। আমাদের রাতটা তখন মোটামুটি কেটে গেল। রাত কেটে যাওয়ার পরে সকালে একইভাবে সবাই দেখতে পেল যে বুড়ি ওই বট গাছের নিচেই বসে আসে। বট গাছের নিচে বসে আছে। সবাই তখন বুড়িকে বলল, এ বুড়ি, কোত্থেকে আসছো তুমি? এই বট গাছের নিচে বসে আছো, এখান থেকে যাও। কেউ ঢিল মারে, কেউ পাথর নিক্ষেপ করে, কেউ কুকুরের মতো ধুর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই বুড়ি কোথাও যায় না। বুড়ি এই বট গাছের নিচে একেবারে গিপটি মেরে বসে আছে। যে যত কথাই বলুক, যে যত বকাঝকাই দেখ, বুড়ি কারো কোনো কথাই শোনে না। বট গাছের নিচে চুপচাপ বসে আছে। ঘড়ির সময় যখন 11টা বেজে গেল, বুড়ি তখন পাড়ায় পাড়ায় খাবার খুঁজতে শুরু করলো। এ ঘরে গিয়ে বলে আমারে ভাত দে, ওই ঘরে গিয়ে বলে আমারে ভাত দে, কিন্তু কেউ আর বুড়িকে ভাত দিচ্ছিল না। আমাদের গ্রামে এমনিতেই অভাব, আমাদের গ্রামে কোনো ফসলাদি হয় না। আমাদের গ্রামের 99% মানুষই হচ্ছে হত দরিদ্রের নিচে। আমরা আমাদের পরিবারে নিজেরাই 3 বেলা খাবার খেতে পারি না, তাহলে এই পাগল বুড়িকে আমরা খাবার দেব কোত্থেকে? বুড়ি ঘরে ঘরে খাবার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ আর বুড়িকে খাবার দেয় না। তো এমন করে সময়গুলো কাটতেছে। বুড়ি আবার 2-3 দিনের মতো
এখানে ওখানে এটা ওইটা কোনো রকমের খেয়ে বেঁচে আছে। বুড়ি তখন প্রতি রাতের বেলায় যখন বটগাছের নিচে ঘুমাতো, ঘুমানোর আগে সবাইকে বলতো, তোরা কি না খেয়ে ঘুমিয়েছিস? তোরা তো না খেয়ে ঘুমাস নাই, তো আমারে কেন ক্ষুধায় কষ্ট দিচ্ছিস? আমারে ভাত কেন দেস নাই? আমারে ভাত দিবি না? তোরা না খেয়ে ঘুমাস নাই, আমি কেন না খেয়ে ঘুমাবো? আমারে ভাত দে। এমনভাবে চিৎকার করে করে বুড়ি এই কথাগুলো বটগাছের নিচে বলতো। বটগাছের নিচের পাশাপাশি ছিল আমাদের বাড়িটা, যার জন্য বুড়ির ওই আর্তনাদ আমরা খুব ক্লিয়ার শুনতে পেতাম। আমাদের বাড়ির মানুষরা বুড়ির ওই কান্নাকাটি বা ক্ষুধার যন্ত্রণা আমরা বুঝতে পারতাম। এরপরও কি করব, বুড়ি এমন এক চেহারার মানুষ যাকে দেখলে রীতিমতো আপনি ভয় পেয়ে যাবেন। মানে এত বিশ্রী চেহারা, এমন বিবস্ত্র চেহারা, মুখের মধ্যে বড় বড় বিষ পোড়া উঠে আছে এবং কি যে একটা অবস্থা, হাতে পায়ের মধ্যে বড় বড় ঠোয়া উঠে আছে, মানে তারপরে মুখ দিয়ে পোষ পরে দেখলে মনে হয় গা গির গির করে। তা এইরকম একটা বুড়িরে কে বা খাবার দিবে? এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমাদের গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, বুড়িরে আমরা বাইদা অন্য চরে দিয়ে আসি। আমাদের চরে থাকে, বুড়ির জন্য রাতেরবেলা আমরা কেউ ঘুমোতে পারি না। সারা রাত বুড়ি আমারে ভাত দিই, এই দিই, ওই দিই, এগুলো করে আমাদের সাথে আমাদের কান ঝালাফালা করে ফেলে। আমরা একটা কাজ করি, বুড়িরে আমরা অন্য কোনো চরে গিয়ে নামাই দিয়ে আসি, অন্য চরে বুড়ি চলে যাবে। এরকম করে একদিন সন্ধ্যাবেলায় আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে বুড়িকে আমরা বেঁধে অন্য একটা চরে নামাই দিয়ে আসবো। এমন পরিকল্পনা করি, বুড়ির হাত পা বেঁধে রাতের বেলায় আমরা বুড়িকে বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলি। বস্তার মধ্যে ঢুকিয়ে বুড়িকে আমরা নৌকা করে আমাদের চর থেকে অনেক দূরের একটা চর, ওই চরে দিনের বেলায় যদিও মানুষ আসা যাওয়া করে মাছ ধরার জন্য, কিন্তু রাতের বেলায় ওই চরে কোনো মানুষ থাকে না। রাতের ওই অন্ধকারে আমরা বুড়িকে ওই চরে দিয়ে আমরা আবার নৌকা নিয়ে চলে আসলাম। নৌকা নিয়ে এসে আমরা সবাই তো ঘুমিয়ে গেলাম। সকাল হয়ে গেল, পুরো গ্রামে কেমন জানি একটা থমথম একটা ভাব, মানে একটা ভাব বিরাজ করতেছে। একে অপরের সাথে কথা বলতেছে, কি হচ্ছে, কি হইতেছে, এ ওকে বলে, ও ওকে বলে। আমি ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করলাম, ও মা, কি হয়েছে? গ্রামে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে কেন? এত মানুষে মানুষে কেন? আমার মা তখন বলে, আরে সর্বনাশ হয়ে গেছে রে, এক খবর কি পাইছিস? আমি বললাম, কি হয়েছে? আমার মা বলে, যে বুড়িরে গতকালকে রাতে তোরা বাইদা দূরের চরে নামাই দিয়ে আসছিস, এই বুড়ি নাকি সকালবেলা গ্রামে হাঁটতেছে এবং বুড়ির শরীরে নাকি কোনো রকমের পানি নাই, বুড়ির কাপড়গুলো পর্যন্ত ভিজে নাই। মায়ের এই কথা শুনে আমি তখন বিশ্বাস করতে পারতেছিলাম না, এইটা কিভাবে সম্ভব? যাকে রাতের অন্ধকারে আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা চরে নামিয়ে দিয়ে আসলাম, এই বুড়ি কি করে আবার আমাদের গ্রামে ঢুকলো? না, এটা তো হতে পারে না। সবাই তখন বলাবলি করতে শুরু করলো যে না, এটা কেমন কথা। এবং আমিও তা স্বয়ং চোখে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম এবং ঘর থেকে বেরিয়ে একইভাবে দেখলাম যে হ্যাঁ, বুড়ি এমনই হাঁটাহাঁটি করতেছে, সবার কাছে বলতেছে, আমারে ভাত দিবি না, তোদের ভাত আর আমি খাবো না, আমারে ভাত দিবি না, তোদের ভাত আর আমি খাবো না। এরকম করে বুড়ি তখন আমাদের গ্রামে হাঁটতে শুরু করে। সবাই তখন দেখতেছে বুড়ি কিন্তু কারো কোনো খাবার খায় না। এমন হতো যে বুড়ি সবার কাছে খাবার চাইতো, যে আমারে খাবার দে, আমি খাবার খাবো, আমারে ভাত দে, আমি ভাত খাবো। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল বুড়ি কারো কাছে কোনো খাবার চায়ও না, এবং বুড়ি কিভাবে খায় এটা আমরা তখন কেউই বুঝতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে সময়গুলো কাটতেছে, বুড়ি কারো কাছে কোনো খাবার চায় না। আগে যেরকম মানুষের বাড়ি বিয়ে ভাতের জন্য মানুষকে টর্চার করতো, মারতো, গালিগালাজ করতো, রাতের বেলায় বলতো আমি না খেয়ে কেন ঘুমাবো, কিন্তু সে রাতে বুড়ি আর কারো কাছে কোনো খাবার চায় না। একটা পর্যায়ে আমরা যখন রাতের বেলায় ঘুমাইতাম, আমরা বুড়ি যেই বটগাছের নিচে থাকে, ওই বটগাছের নিচ থেকে মাংসের গন্ধ পাইতাম, পোলাওয়ের গন্ধ পাইতাম, রোস্টের ঘ্রাণ পাইতাম, বিয়ে বাড়িতে যে সমস্ত খাবারের ঘ্রাণ থাকে এই ধরনের খাবারের ঘ্রাণ আমরা পাইতাম। সবাই তখন বলাবলি করতে শুরু করলো, আরে ঘটনা কি, আজকে বেশ কয়েকদিন ধরে বুড়ি আমাদের গ্রামে আছে, বুড়ি তো কারো কাছে কোনো খাবার চায় না এবং কারো বাড়িতেও বুড়ি যায় না, বুড়ি বটগাছের নিচেই বসে থাকে, তাহলে বুড়িকে খাওয়ায় কে? আমি তখন সবাইকে বললাম, বিশ্বাস করবেন, গভীর রাতে বুড়ির ওই বটগাছের নিচ থেকে আমরা মাংসের গন্ধ পাই, আমরা তরকারির গন্ধ পাই, বুড়ি বরপেট খাবার খাচ্ছে, বুড়িকে কে খাওয়াচ্ছে? একে একে তখন সবার মনে প্রশ্ন জাগতে শুরু হলো, আসলে এই বুড়ি কে এবং বুড়ি এখানে থাকতেছে। সবার ভিতর তখন একটা ভয় কাজ করতে শুরু করলো। আমরা বুড়িকে অনেক দূরের একটা চরে নামিয়ে দিয়ে আসলাম, বুড়ির শরীরে কোনো কাপড় ভিজলো না, বুড়ি কী করে আবার সকালবেলা আমাদের গ্রামে উপস্থিত হয়ে গেল? এবং এতগুলো দিন বুড়ি আমাদের গ্রামে আছে,
তারে কেউ কোনো খাবার দিতে হয় না, সে কারো কাছে কোনো খাবার চায় না, দিব্যি সে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। সে কি খাচ্ছে? সবার মনে একটাই প্রশ্ন জাগে। এমন করতে করতে গ্রামের কিছু লোক মিলে সিদ্ধান্ত নিল যে না, এই বুড়িকে নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না। এবার আমরা একটা কাজ করব, বুড়িকে মেরে হলেও আমাদের গ্রাম থেকে আমরা তাড়িয়ে দিব। এই বুড়ি আমাদের গ্রামে আছে, কেউ বলে বুড়ির সাথে জিন আছে, কেউ বলে ভূত আছে। সন্ধ্যার পরে মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায় এবং রাতের বেলায় বটগাছের আশেপাশে কেউ আসে না এবং ছোট বাচ্চারা পর্যন্ত বুড়িকে দেখে চিৎকার করে কান্না করে ওঠে। এই গ্রামে বুড়ি একটা অভিশাপে তখন রূপান্তরিত হলো। গ্রামের সবাই তখন বুড়িকে যতই মারে, যতই কাটে, যতই কিছু করে, কোনোভাবেই বুড়িকে আর আটকানো গেল না। একটা পর্যায়ে আমাদের গ্রামের কিছু মানুষ, মানে কিছু কুচক্র আর কি, গ্রামের কিছু খারাপ মানুষ মিলে একটা সিদ্ধান্ত নিল ঠিক এরকম যে বুড়িকে তো আর কেউ খাবার খাওয়াইতে হয় না, বুড়ি অলৌকিকভাবে খাবার খায়। একটা কাজ করি, আমরা বুড়িকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখি। বুড়িকে যখন আমরা গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখবো, তাহলে বুড়ি তো আর গ্রামে গ্রামে ঘুরতে পারবে না, হাঁটতে পারবে না, এই গাছের নিচেই থাকবে এবং বুড়িকে তো আর খাবার দিতে হয় না, বুড়ি তো অলৌকিকভাবেই খাবার খায়, বা বুড়িকে যেই খাবার খাওয়ায় বুড়ি তো আর খাবার খেতে হয় না। আমরা বুড়িকে বটগাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখবো, তাহলে বুড়ি আর গ্রামে গ্রামে হাঁটবে না, আমাদের গ্রামের বাচ্চারাও আর ভয় পাবে না। এই কথা সিদ্ধান্ত নেওয়ার পরে গ্রামের কিছু মানুষ মিলে তখন শিকল নিয়ে আসলো। লোহার শিকলে বুড়ির পা তখন বেঁধে দিল এবং বুড়ির পা লোহার শিকলে বেঁধে দেওয়ার পরে এই বটগাছের নিচে বুড়িকে বেঁধে রাখা হলো। বুড়ি সারাটা রাত কতই না কান্না করতো, আমার পায়ের বাঁধনটা খুলে দে রে, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে রে, আমি একটু হাঁটবো রে, আমার বাঁধনটা খুলে দে। এরকমভাবে অনেকগুলো দিন কেটে গেল এবং বুড়িকে কেউ খাবারও দেয় না, কিন্তু বুড়ির খাবার আর খাওয়া লাগে না। বেশ কিছুদিন পর একদিন রাতের বেলায় বুড়ির আর কোনো শব্দ আমরা পেলাম না। জনে মনে তখন বলা বলি করতেছিল, কি ব্যাপার, আজকে রাতে তো বুড়ি কোনো কান্না করলো না, আমরা তো আজকে রাতে বুড়ির কান্নার কোনো শব্দ পাইলাম না, ঘটনা কি হয়েছে দেখি তো। এটা বলে ভোরে তখন সবাই বুড়িকে দেখার জন্য যায় এবং যাওয়ার পরে দেখতে পায় ওই বটগাছের নিচে বুড়ির মৃত নিথুর দেহটা পড়ে আছে এবং বুড়ি খুব সুন্দর একটা হাসি দিয়ে আছে। সবাই বুড়িকে দেখার পরে ভয় পেয়ে গেল, সবাইকে ডাকাডাকি করতে শুরু করলো, ও তোমরা কে কোথায় আছো, আসো, ওই কালীবুড়ি তো মরে গেছে, কালীবুড়ি মরে গেছে, কালীবুড়ি মরে গেছে। গ্রামের ময়বুরুবি যারা আছে সবাই তখন আসে এবং এসে দেখতে পায় যে হ্যাঁ, কালীবুড়ির মরা দেহ ওখানে পড়ে আছে। শিকলে বন্দি বুড়ির পা তখন মুক্ত করা হলো। সবাই তখন বলতে শুরু করলো, কি করব, বুড়িকে আমরা কোথায় দাপন করব। সবাই বলা বলি করতেছে, যেহেতু বটগাছের নিচেই বুড়ি মারা গেছে, এই বটগাছের নিচে আমরা বুড়িকে দাফন করে দেই। বুড়ি মরে যাওয়ার পরে বুড়ির প্রতি সবার সহানুভূতি জেগেছে। সবাই বলে, না, বুড়ির উপরে আমরা সত্যি অনেক অবিচার করেছি আমাদের গ্রামে এই বুড়ির সাথে আমরা অনেক দুর্ব্যবহার করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, এটা আমরা অন্যায় করেছি, এটা আর আমরা করবো না এবং বুড়িকে আমরা ভালোভাবে থাকতে দিব, মানে বুড়িকে আমরা ভালোভাবে দাফন করব। তো বুড়ির দাফন কাফন হয়ে গেল, আপনার ওই বটগাছের নিচেই বুড়িকে দাফন করা হলো। বটগাছের নিচে বুড়ির দাফন হয়ে গেল এবং বুড়ির দাফন হয়ে যাওয়ার পরে সে রাতটা ভালোই কাটলো, মানে ওই রাতটা ভালোই কাটলো। এর পরের রাতে আমরা সবাই ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমাদের ঘরের দরজায় কি জানি এসে ডাকতেছে আমার আব্বাকে, মানে আমার আব্বার নাম ধরেই ডাকে, দরজা খোল, দরজা খোল, এরকম করে ডাকতেছে। ওই সময় আমার বড় ভাইয়া বিয়ে করছে, আমি বিয়ে করি নাই, আমার ছোট ভাইয়া বিয়ে করে নাই। তো আমার আব্বার নাম ধরে যখন ডাকতেছে, আমি ভাবলাম মনে হয় বড় ভাইয়া আসছে, বড় ভাইয়া মনে হয় ডাকতেছে, বা অনেক সময় দেখা যায় যে বড় ভাইয়া আমার আব্বার উপর রাগ হয়ে গেলে আমার আব্বার নাম ধরেও ডাকে, মানে আমার বড় ভাইয়া। তেন আমি করলাম কি, ওইটা আমাদের যে মেইন দরজাটা ছিল, দরজাটা খুললাম। দরজা খোলার পরে দেখি ওই মৃত বুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বুড়িকে দেখে মা গো বলে একটা চিৎকার দিয়ে জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমার বাবা মা, আমার ভাই ভাবি সবাই আমার পাশে বসে আছে। সবাই আমাকে বলে, কি হয়েছে নজরুল? আমি বললাম, ঘরের দরজায় কে জানি টকটক করে শব্দ করতেছিল। আমি দরজা খুললাম এবং খোলার পরে দেখি ওই ভয়ঙ্কর বুড়ি, কালী বুড়ি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার বাবা মা সবাই বলল, এটা মনে হয় তোর একটা ধান্দা হতে পারে বা একটা ধ্যান দেখেছিস, বুড়ি তো মরেই গেল। আমরা দুপুরবেলা বুড়ির লাশ দাফন করে ফেললাম বটগাছের নিচে, তাহলে আজকে দিনের বেলায় বুড়ি আবার আসবে, আজকে রাতের বেলায় বুড়ি আবার আসবে কোত্থেকে? না, এটা তোর মনের ভুল, বুড়ি না, এটা বুড়ি না। সবাই তখন আমাকে বুঝাইলো। আমি তখন ভাবলাম যে সম্ভবত এটাই হতে পারে।
আমি সম্ভবত ভুল দেখেছি। সে রাতটা কেটে গেল এবং এরপরে রাত থেকে শুরু হলো মূল ঘটনা। এরপর রাত থেকে কি হলো, প্রতিটা ঘরের দরজায় গিয়ে বুড়ির নাম ধরে ধরে ওই পরিবারের মানুষদেরকে ডাকে। যেমন আইয়ুব, আইয়ুব আছিস? ও আইয়ুব, দরজা খোল। হালিমা, সালমার মা, এরকম করে করে বিভিন্ন মানুষের নাম ধরে ধরে দরজার মধ্যে গিয়ে গিয়ে তাদেরকে দরজা খোলার জন্য বলে। সবাই তখন ভয় পেয়ে গেল, ইয়াল্লাহ, এটা কেমন ঘটনা! এভাবে নাম ধরে ধরে বাড়িতে এসে এসে বুড়ি যেভাবে ডাকাডাকি করতে শুরু করলো, এভাবে তো থাকার কোনো উপায় নেই। সবাই তখন ভয়ে আটকে উঠল। আমাদের গ্রামে তখন হুজুর, বড় বড় কবিরাজ এবং যারা হচ্ছে তান্ত্রিক, এদেরকে আনা হলো। এরা একে একে সবাই আমাদের গ্রামে আসলো। আসার পরে হিন্দু ধর্মের তান্ত্রিক তার মতো করে চেষ্টা করে, মুসলিম ধর্মের কবিরাজ সে তার মতো করে চেষ্টা করে, এবং বিভিন্ন ধর্মীয় মানুষদেরকে আনা হলো আমাদের গ্রাম থেকে বুড়ির ঘোরাফেরা করা ওই আত্মাটাকে বিদায় করার জন্য। কিন্তু একে একে সমস্ত কবিরাজ তান্ত্রিকরা ফেল হয়ে গেল। সবাই একটা কথাই বলতেছে, এই বুড়ির আত্মাকে এই গ্রাম থেকে সরানো যাবে না। বুড়ির আত্মা এই গ্রামে যেভাবে বিচরণ করতেছে, বুড়ির আত্মা একইভাবে এই গ্রামে থেকে যাবে। আমরা চাইলেও বুড়ির আত্মাকে এই গ্রাম থেকে সরাতে পারবো না, কারণ এই গ্রামের উপরে বুড়ির অনেক রাগ রয়েছে, অনেক ক্ষোভ রয়েছে, আর রাগ আর ক্ষোভের বশবর্তী হয়ে বুড়ি এই গ্রামে এসব করে যাচ্ছে। বিশ্বাস করেন, তখন গ্রামে এমন একটা ভয়ভীতি কাজ করতে শুরু করলো, কেউ আর একটা রাতে ভালো করে ঘুমোতে পারে না। প্রতিটা রাতে ঘুমোতে গেলে ঘরের দরজা শক্ত করে খিলটি মেরে এরপরে ঘুমাতে যেত। তারপরেও মনে হয় কালীবুড়ি চলে আসলো কি না, আবার কালীবুড়ি এসে ঘরের দরজা ধাক্কাচ্ছে কি না, কালীবুড়ি আসলো কি না, এরকম ভয় সবার মাঝে কাজ করতো। তো সবাই তখন একটা জিনিসই চিন্তা করতো, না জানি বুড়ি চলে আসে, না জানি বুড়ি ঘরের দরজায় আসে। এমন অবস্থার ভিতরে আমার পরিবার তখন দেখলো যে আমার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে। গ্রামের পরিস্থিতি এরকমভাবে আমার বয়সও পেরিয়ে যাচ্ছে। আমার আব্বা আম্মা তখন সিদ্ধান্ত নিল, যা হবার তা হইছে, আমরা নজরুলকে বিয়ে করাই দিব। নজরুলকে বিয়ে করাই দিই, এগুলো তো চলতেই আছে, এগুলো তো আর বন্ধ হচ্ছে না। বুড়ির আত্মা আমাদের গ্রামে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন বাচ্চা কাচ্চাকে ভয় দেখাইতেছে। মানে এখন তো আর কোনো কিছু করার নাই। আমরা আমাদের গ্রামের কোনো কিছু বাদও রাখি নাই। এমন নাই যে আমরা টাকার অভাবে কবিরা জানি নাই, তান্ত্রিক আনি নাই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি গ্রামকে অভিশাপ মুক্ত করার জন্য, কিন্তু সেটা আর আমরা করতে পারলাম না। শেষ পর্যন্ত আমার পরিবার সিদ্ধান্ত নিল যে এই অবস্থার মধ্যে আমাকে বিয়ে করাই দিবে। বলল নজরুলের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আমরা নজরুলকে বিয়ে করাই। পরে আমাকে বিয়ে করাইলো আমাদের গ্রামের মধ্যে, মানে আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামেই পাশের বাড়িতে তখন আমাকে বিয়ে করাইলো। তো আমি তখন বিয়ে করে আমার বউকে নিয়ে আসলাম। আমার বাসর ঘরের ঘটনা আমি আপনাকে বলি। বাসর রাতে আমি যখন আমার বউকে নিয়ে ঘরের মধ্যে ঢুকার আমি আমার বউকে নিয়ে শুয়ে আছি, মানে আমার বউয়ের কাছে গেছি, মধ্যরাতের কাছাকাছি আমি আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে আছি। বাসর ঘর তো, বাসর রাতে আমি আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে আছি। আমার বউ আমার দিকে তাকিয়ে, নতুন বউ তো লজ্জা পাওয়ার কথা, শরম পাওয়ার কথা, কিন্তু আমার বউ কেমন জানি আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে আমাকে বলতেছে, আমি যে এত কালো তাও তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো। আমার বউ কিন্তু দেখতে খুবই সুন্দরী ছিল, অনেক সুন্দর। আমি বললাম, কি বলো তুমি কালো? কে বললো? আমি দেখে শুনে পরীর মতো একটা সুন্দর বউ বিয়ে করে আনছি, কে বলে আমার বউ কালো? পরে আমাকে বলতেছে, গ্রামের সবাই তো বলেছে আমি কালো বলে সবাই আমাকে কুকুরের মতো ধুরধুর করে তাড়িয়েছে, আমাকে একবেলা খাবার খেতে দেয় না, পাগল বলে আমাকে শিকলে বন্দি করে রেখেছে। আজ তুই আমাকে তোর ঘরের বউ বানায় নিয়ে আসলি। ঠিক ভুরি যেমন করে কথা বলতো, ভুরির মতো করে আমার বিবাহিতা নববধূ তখন বাসর ঘরে এমন করে কথা বলতে শুরু করে। এভাবে যখন কথা বলতে শুরু করে আমি জায়গার মধ্যে একটা চিৎকার দিই, এবং চিৎকার দেওয়ার পরেই আমার আব্বা আম্মা তখন সবাই এসে দরজা ধাক্কায়। আমি তখন দরজা খুলি, ঘরের মধ্যে আমার নববধূ বসে আছে। আব্বা আম্মা বলে, কিরে কি হয়েছে? আমি বললাম, এমন এমন ঘটনা, ওর মাঝে বুড়ির ওই আত্মা চলে এসেছে, বুড়ির মতো করে ও কথা বলতেছে। আমার আব্বা আম্মা কাছে গেল, যাওয়ার পরে তখন আমার বউ বলতেছে যে তোদের পুরো গ্রামের কোনো মানুষ শান্তিতে থাকতে পারবি না, গ্রামের কোনো মানুষকে আমি শান্তিতে বসবাস করতে দিব না। তোরা আমার শান্তি কেড়ে নিয়েছিস, তোরা আমার সুখ কেড়ে নিয়েছিস, আমিও তোদের সুখে থাকতে দিব না। আমরা এখন কি করব? রাত্রি এরকম করতে করতে একটা সময় ফজরে আজান দিল, এবং ফজরে আজান দিলে পরে আমার বউ তখন জ্ঞান হারিয়ে ফেলে। বউয়ের চোখে মুখে পানি দিয়ে ঠিক করলাম, বউকে জিজ্ঞেস করলাম, আমাদের বাসর রাত গেল,
কি হয়েছে? আমার বউ বলে, আমার তো কিছু মনে নাই। আমি খাটের উপরে এসে বসছি এবং এরপরে কি হয়েছে না হয়েছে আমার আর কোনো কিছুই মনে আসছে না। এবার আমরা বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যেতে শুরু করি এবং কবিরাজের কাছ থেকে তাবিজ তুমান তাগি পরা এটা ওইটা এনে তখন আমি আমার বউকে দিচ্ছিলাম। হাতে তাবিজ, গলায় তাবিজ, কপালে তাবিজ বেঁধে দিয়েছি। মানে একরকম তাবিজে বন্দি একটা মানুষ আমি তখন আমার বউকে বানিয়ে ফেলি। তো এরপরেও না ওর সমস্যাটা সমাধান হতো না। এরপরেও দেখা যায় মাঝে মাঝে রাতের বেলায় এরকম করে চিৎকার করে উঠতো, হঠাৎ করে ভোরের কণ্ঠে কথা বলতো। খাবার খেলে ওর খাবার খাচ্ছে, আমি যদি বলতাম যে খাবার একটু কম আছে, আজকে একটু কম খাও, আমারে বলে জীবিত থাকতেও তুই আমারে খাবারে কষ্ট দিলি, এখনও কষ্ট দিবি? মানে তুই বলে না, তোরা জীবিত থাকতেও তোরা আমারে খাবারে কষ্ট দিলি, এখনও দিবি, এমনি বলে। হঠাৎ করে আমি যখন বলি এই তুমি কি বললে এটা, ও মানে ভালো হয়ে যায়, মানে হঠাৎ ও চেঞ্জ হয়ে যায়। মানে ক্ষণে ক্ষণে যে ওর মাঝে বুড়িটা আসে এটা আমি বুঝতে পারি। তো এটা তো শুধু আমার বউয়ের সমস্যা না, এটা পুরো গ্রামের সমস্যা, এটা পুরো গ্রামের মানুষের মহা সমস্যায় মানে প্রতিফলিত হয়েছে। তো সবাই তখন চিন্তা করতেছি এখন কি করব, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার তো আর কোনো উপায় নেই, বাঁচার রাস্তা একটাই, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। সবাই আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার বউ গর্ভবতী হলো, আমার বউয়ের পেটে বাচ্চা আসছে। আমার মা মসজিদে সিন্নি দিচ্ছে, বিভিন্ন মানুষদেরকে বলতেছে, ফকির খাওয়াইতেছে, সবার কাছে দোয়া চাচ্ছে। যেহেতু আমার বউয়ের উপরে বুড়ির আত্মাটা এসে মাঝে মাঝে ভর করে, তাহলে তো বুড়ির আত্মাটা আমার ওই সন্তানটাকে নষ্ট করে ফেলতে পারে। সন্তান যাতে নষ্ট না হয় এজন্য আমার মা খুবই দোয়াদায়ী করতেছে। এবং আলহামদুলিল্লাহ এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার একটা পুত্র সন্তান হয় আমার বউয়ের গর্ভে। আমার পুত্র সন্তানটা দেখতে এতটাই সুন্দর হয় যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার বউয়ের মতোই দেখতে খুবই সুন্দর হয়। এবং আমি আমার সন্তানের নাম রাখি নাহিদ হোসেন। নাহিদ হোসেন আমার সন্তানের নাম রাখি। এবং আমার সন্তানটা ছোটোবেলা থেকেই একটু অসুস্থ ছিল, একটু অসুস্থ ভাব ছিল। ধরেন এমন একটা অবস্থা যে ওই সারাক্ষণই কান্না করতো, 24টা ঘন্টা শুধু কান্না করতো, ওর কান্না থামানো যাইতো না, ভেবে ভেবে করে কাঁদতেই থাকতো। তো আমার মা বলে যে ওর উপরে খারাপ কোনো কিছুর আসর আছে। আমার বউর শরীরে যেরকম তাবিজ তুমান পানি পড়া পানি ঠাসা এগুলোর উপরেই যেমন আমার বউ আছে, ঠিক তেমনি আমার সন্তানটাকেও একইভাবে রাখতে শুরু করলো। পানি পড়া, তাবিজ পড়া, এইটা ঠাসা দেওয়া ওইটা দেওয়া এরকম করে করে দিচ্ছে, কিন্তু কোনোভাবেই আমার ছেলে নাহিদের কোনো পরিবর্তন আসতেছে না। এরকম করে প্রায় 2 থেকে 2.5 বছর কেটে যায়। তো 2-2.5 বছরের ছেলে কিন্তু ছোট না, মায়ের দুধ প্রায় ছেড়ে দিয়েছে, অনেক বড় হয়ে গেছে। এই 2-2.5 বছরেও ও শুধু কাঁদে, মানে এরকম করে কান্না করে আমি কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারবো না। সারাক্ষণই শুধু কাঁদে। আর আমার নাহিদ হওয়ার পরে আমার বউয়ের এই সমস্যাটা অনেকটা সমাধান হয়ে গেছে। এই যে ওর উপরে কালি ভুরি এসে ভর করার যে একটা সমস্যা ছিল, ওই সমস্যাটা কিছুটা দূর হয়েছে। কিন্তু গ্রামে এখনও সেই ভয়টা রয়ে গেছে, এখনও এই কালীভুরি গ্রামের বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে। আমাদের গ্রামের আতঙ্কের আরেক নাম হচ্ছে কালীভুরি। এবং কালীভুরি প্রতি 2-3 দিন পর কাউকে না কাউকে দেখা দিবেই দিবে, কারো না কারোকে ভয় দেখাবে তো দেখাবেই। মানে বুড়ি ছিল ভীষণ আতঙ্কের একটা নাম, সবাই বুড়িকে নিয়ে ভয় পাইত। যাই হোক, একদিন হলো কি বিকেলবেলা মানে আসরের নামাজের পরে আমার ছেলে নাহিদ প্রচণ্ড রকমের কান্না করতেছে, ভেবে ভেবে করে কান্না করতেছে, ওর কান্নাই থামানো যাচ্ছে না। খুব রাগ উঠে গেল, বেটা এমন করে কাঁদিস কেন? রাগ করে করলাম কি, আমি আমার ছেলেরে ধরে মানে মানে কোলে নিয়ে টাইনা, ওর মায়ের কোল থেকে টাইনা কোলে নিয়ে ওই যে বুড়ির কবর আছে কালী বুড়ির কবর, আমি কালী বুড়ির কবরের উপর ওটা দিয়ে দিছি, ওইখানের মধ্যে দিয়ে দিলাম যে যা এখানে চলে যা। এই বলে কালী বুড়ির কবরের উপরে উড়ে দেওয়া মাত্রই ও হঠাৎ করে হাসতে শুরু করলো, অদ্ভুতভাবে হাসাহাসি করতে শুরু করলো। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে কালী বুড়ির কবরে দেওয়ার পরে ওর মুহূর্তের মধ্যে কান্না থেমে গেল। মনে হয় যেন কাউকে দেখতে পাচ্ছে, তার সাথে মনে হয় খেলা করতেছে। আমি তখন বুঝতে পারলাম না কী ব্যাপার, এটা কি হলো। এবং অনেকক্ষণ পর্যন্ত আমি দেখলাম যে ও আর একটা বারের জন্য কান্না করতেছে না। আমি ওরে মাগরিবের আজান দিয়ে দিবি সময়টাতে আমি ওরে কোলে নিলাম, কোলে নিয়ে বলতেছি নাহিদ, ও নাহিদ, আমার দিকে তাকায় তাকায় হাসে। সন্ধ্যার সময় ওরে আমি ঘরে নিয়ে আসছি। ঘরে আসার পরে আমার বউ আমারে বলে, এটাকে আপনি কি করলেন, কই নিয়ে গেছেন ওরে, ও যে আর কাঁদে না? আমি বললাম কি বলো, কাঁদে না? বলে না, ও তো সারা রাত সারাদিন শুধু কান্না করতো, কই এখন তো আর কান্না করে না।
তখন আমি বললাম, কি ব্যাপার, এখন কান্না করবে না কেন, কি হয়েছে? তো এখন আর কান্না করে না। আমার বউ, আমার বাবা মা, আমার ছোটো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউয়েরা সবাই আমার জিজ্ঞেস করে কি হয়েছে। আমি আমার ছেলে নাহিদরে কই নিয়ে গেছিলাম আসরের নামাজের পরে, ও হঠাৎ করে কান্না এইভাবেই থেমে গেল কেন? আমরা কত হুজুরের কাছে নিয়ে গেলাম, কত কবিরাজের কাছে নিয়ে গেলাম, কত তান্ত্রিককে দেখাইলাম ওর কান্না থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই না ওর কান্না থামানো যাচ্ছে না। আর এখন থেকে ও কান্নাই করে না, ওর কোনো কান্নাই নাই। ও কেমন যেন অনেকটা ভালো হয়ে গেছে, একেবারে নিশ্চুপ, নীরব, শান্ত, এক অন্যরকম মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আমার বউও বলা বলি করতেছে, হঠাৎ করে এতটা ভালো হয়ে যাওয়ার কারণ কি, কীভাবে নাহিদ এরকম ভালো হয়ে গেল। এরপর থেকে নাহিদ যদিও একটু একটু কান্না করতো, আমি নাহিদকে কোলে করে ভুরের কবরের কাছে নিয়ে যেতাম এবং কালীবুড়ির কবরে নেওয়া মাত্রই নাহিদের কান্না থেমে যেত। একে একে আমার বাবা মা, আমার বউ সবাই বুঝতে পারে যে নাহিদটি যদি কান্না করে, ওর যদি কালীবুড়ির কবরে নিয়ে যাওয়া হয় তবে ওর কান্না থেমে যায়। কালীবুড়ির কবরে নিলেও আর কান্না করে না, এমনটা পুরোটা আমার পরিবারের সবাই তখন বিষয়টা বুঝে গেল। তো ঠিক আছে, এবারও কান্না করলেই হয় আমি নিয়ে যেতাম কালীবুড়ির কবরে, নাইলে আমার মা নিয়ে যেত, নাইলে আমার বাবা নিয়ে যেত, নাইলে আমার ওয়াইফই নিয়ে যেত, কালীবুড়ির কবরে নিয়ে যেতাম। আর কালীবুড়ির কবরে নিলে ওর কান্না থেমে যেত। গ্রামের সবাই তখন বলে, এই কালীবুড়ি গ্রামের সবার ক্ষতি করলেও তোমাদের পরিবারে কিন্তু উপকারই করতেছে। তোমার ছেলের একটা অনেক বড় উপকার করেছে, তোমার ছেলে কান্না করতো, তার কান্না এখন থামিয়ে দিয়েছে, তোমার ছেলেকে ভালো করেছে। এরকমভাবে হচ্ছে এই বুড়ি তখন বিভিন্ন কথাবার্তা বলতো, গ্রামের মানুষ কথাবার্তা বলতো। আস্তে আস্তে করে বুড়ির অত্যাচারটা অনেকটা অংশ কমে যাচ্ছিল আমাদের গ্রামে যেরকমভাবে ক্ষতি করতো, এই ক্ষতির অংশটাও অনেকটা কমিয়ে দিয়েছে, অনেকটা ভালো হয়ে গেছে, এক কথা এটাই বলা চলে। এমন করে সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতে কাটতে আমার সন্তানটা মোটামুটি বড় হয়। ওর বয়স যখন প্রায় 6 থেকে 7 বছর বা তারও আগে, আমি কিছুটা জিনিস বুঝতে পারি কি, ধরেন উঠানে আমি ওরা খেলার জন্য দিলাম, উঠানে খেলতে দিলাম, তা আমার ছেলে তো খেলা করবে। এখন ও দেখি অন্য কারোর সাথে জেনে খেলা করতেছে। একটা বাচ্চার সামনে যখন আরেকটা মানুষ বসে থাকে, বয়স্ক একটা মানুষ, বাচ্চা যেরকম সেই মানুষটাকে ধরার জন্য হামুরি গুমুরি দেয়, সেই মানুষটার সাথে কথা বলতে চায় বা সেই মানুষটার সাথে হাসে, একইভাবে আমি দেখলাম যে আমার নাহিদকে যখন উঠানে বসিয়ে দেওয়া হয়, ও বিনা কারণেই হাসে, বিনা কারণেই খিলখিলিয়ে হাসতে থাকে, যার দিকে তাকায় তার দিকে তাকিয়েই থাকে। এবং দেখে কেন জানি মনে হয় যে অদৃশ্য কিছু একটা আমার সন্তানের সাথে খেলাধুলা করে, অদৃশ্য কিছু একটা আমার সন্তানের কাছে আসে। এই জিনিসটা আমরা নিজেও বুঝতে পারি, কিন্তু আমরা তো আর কোনো কিছু বাদ রাখি নাই। তাবিজ তোমান থেকে শুরু করে নাহিদের শরীরের পুরো শরীরটাকে আমরা বন্দনা দিয়ে রেখেছি, যাতে অদৃশ্য কোনো কিছু নাহিদের কোনো ক্ষতি করতে না পারে, ওর যাতে কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আমরা ওকে বন্দনা দিয়ে রেখেছি, শরীর বন্ধ করে রেখেছি। কিন্তু দেখলাম যে না, এতেও কোনো উপকার হচ্ছে না। আমার মা একটা সময় বলল, এই কালো বুড়ি তো তোর ছেলের কোনো ক্ষতি করতেছে না, তোর ছেলের যদি ক্ষতি নাই করবে তাহলে তোর ছেলের সাথে থাক না, এত কথা বলার কি আছে, রেখে দে। তা আমরা তখন আর ওটা আর মাথায় নিলাম না। এমন করতে করতে আমার ছেলে তখন আস্তে আস্তে করে মোটামুটি অনেকটাই বড় হচ্ছে। বড় হবার পরে ওর যখন জিজ্ঞেস করি, ও যে বুঝতে পারে, মাঝে মাঝে দেখেও কি জানি খাচ্ছে। ধরেন আমাদের এখানে তো স্কুল নাই, তো পাশের একটা বাড়িতেও পড়তে যাইতো, একটা মুরব্বির কাছে পড়তো, আমার এক চাচা হয় ওনার কাছে পড়তো, ঘরে আসার পরে আমি বললাম, নাহিদ কি খাচ্ছ? আমারে বলে, দাদি আমারে, ও আচ্ছা, এরই মধ্যে কিন্তু আমার মা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার বাবা বাইচে আছে, মা বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়েছে, মারা গেছে। তা আমারে বলে যে দাদি আমারে চকলেট দিছে, দাদি আমারে বন দিছে, দাদি আমারে পরোটা দিছে, এগুলো আমারে বলে। তা আমি বলি যে মা তো মারা গেছে, ওই আমার মারে কই পায়, আমার মা তো মারা গেছে, তাই ওরে বন, বিস্কিট এগুলো কে দেয়, মিষ্টি কে দেয়, ও খায়। পরে আমি ওরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি জিজ্ঞেস করি, নাহিদ তোমার দাদি তোমার যে এগুলো দেয় কোথায় দেয়? বলে রাস্তার মধ্যে, একা পাইলে আমারে দেয়, আমারে আসে আইনা আমারে দেয়, আমি খাই। তাই আমি বললাম, আচ্ছা তোমার দাদি দেখতে কেমন? আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে এটা ওই কালী বুড়ি কিনা। তো নাহিদ বলে, আমার দাদি অনেক সুন্দর। তাই আমি বললাম, সুন্দর কীরকম সুন্দর? বলে আমার সাথে সুন্দর করে কথা বলে। আমি বলি, তোমার দাদির গায়ের রং কি কালো না সাদা? ও বলে কালো। তো ও যেরকম বর্ণনা দিচ্ছে আমি বুঝতেছি যে এটা অবিকল ওই কালীবুড়ি, যে কালীবুড়ি আমাদের গ্রামে ছিল, অভিশপ্ত ওই কালীবুড়ি। আমি বুঝতে পারি যে এটা ওই কালীবুড়ি। আমার ছেলে আমাকে বলে যে এরকম।
তেন কি করব ভাই, কোনো কিছু তো বাদ রাখতেছি না। হুজুর, কবিরাজ, তান্ত্রিক, যেখানে যা করা দরকার সেখানে তাই করে যাচ্ছি, কিন্তু কোনোভাবে আমার ছেলের আমি আমার ছেলেকে ওভাবে ভালো করতে পারতেছি না। কালীবুড়ি ওর কাছে আসেই আসে, কোনো তাবিজ তোমান যত যাই করি কোনো কিছুতেই আমি আর আমার বউরে ঠিক আমার ছেলেকে আর ঠিক রাখতে পারি না। ওই সময়তে কিন্তু আর কালীবুড়ি আমার বউর উপরে আসতো না, বা গ্রামের অন্য কোনো মানুষকে আর ওভাবে ক্ষতি করতো না, গ্রামের অন্য কোনো মানুষের উপর আসতো না, শুধুমাত্র আমার ছেলে নাহিদের উপরে আসতো এবং নাহিদের সাথে দেখা করতো, ওর সাথেই কথাবার্তা বলতো, ওর সাথেই শুধু বুড়ির সম্পর্ক ছিল শেষ পর্যায়ে। আর কারোর সাথেই কিন্তু বুড়ি আর দেখাও দিত না, আর কারোর সাথে কথাও বলতো না। জনে জনে তখন একটা কথাই বলা বলি করতেছে যে এই বুড়ি তো আর নাহিদের কোনো ক্ষতি করে না, তাই নাহিদের সাথে থেকে যাক না। এমন করতে করতে আমার ছেলে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। ওর বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি, তখন টাগরা জোয়ান। তো মাঠে ঘাটে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে যায়, ছেলেদের সাথে খেলাধুলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এবং ওই যে 8-10টা ছেলের মতো গ্রামে ঘুরে বেড়ায়। তখন পর্যন্ত কিন্তু ওই কালীবুড়ি ওর সাথে আসে, ওর কাছে আসে, ওর সাথে দেখা সাক্ষাৎ করে, ওর সাথে কথাবার্তা বলে, ওর সাথে খুব মধুর সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। এমন করতে করতে আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা এলাকায়, ওই ঢাকা বিভাগের ভিতরেই পড়ছে, পদ্মার দিকেই মহেশ কবিরাজ বলে একজন কবিরাজ আছে। নাম করা কবিরাজ ছিলেন, তিনার বয়সটাও মোটামুটি আছে, আমার মতো বয়সী হবে, বাট তিনি অনেক বড় মাপের একজন কবিরাজ। তো কে জানি আমারে বললো যে আমার ছেলে তো বিয়ে শাদী করাইতে হবে, বিয়ে শাদী দিতে হবে। এখন ধরেন ওর সাথে এরকম কালীবুড়ি আছে, কালীবুড়ি ওর সাথে কথা বলে, দেখা করে, তো এই কারণে কিন্তু আমি ছেলের বিয়েও বিয়েও করাইতে পারি না। ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, এখন যখনই জানাজানি হয়ে যায় যে ওর সাথে কালীবুড়ির আত্মা আছে, তো ওরে আর কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয় না, আমরা কোথাও আর বিয়ে করাইতে পারি না। এমন করতে করতে খবর পাইলাম মহেশ কবিরাজ বলে একজন কবিরাজ আছে, এবং তিনি ভীষণ নাম করা কবিরাজ। তার কাছে গেলে পরে যত খারাপ জিন, আত্মা, পেতাত্মা যাই হোক না কেন চলে যাবে, পালিয়ে যাবে। একজন আমাকে মহেশ কবিরাজের ঠিকানা দিল। মহেশ কবিরাজের ঠিকানা দেওয়ার পরে আমি আমার ছেলে নাহিদরে বললাম যে চল বাবা, তোরা একটা জায়গায় নিয়ে যাব। তো আমার ছেলে অবশ্যই যেতে চায় নাই, জোর করে আমি ওকে মহেশ কবিরাজের বাড়িতে নিয়ে গেলাম। বিশাল অট্টালিকা, ওনার অনেক বড় বাড়ি, সেখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বিকেলের কাছাকাছি ছিল, মহেশ কবিরাজ আমার ছেলের কাছে বসছে। ছেলেরে নিয়ে গেলাম, ওইখানে বসছে। বসার পরে মহেশ কবিরাজ আমার ছেলের চোখের দিকে তাকালো, তাকিয়ে বলে আর কিছু বলতে হবে না, আমার কাছে কি চাও, আমাকে জিজ্ঞেস করলাম। আমি বললাম দেখেন, আমার ছেলেটার তো আসলে মোটামুটি বিয়ের বয়স হয়েছে, এবং আমি চাচ্ছিলাম আমার ছেলেটাকে বিয়ে করাই, কারণ আমার পরিবারের সংখ্যা কম, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, আমার একটাই ছেলে। তো এখন বিয়ে যে আমি করাবো, পুরো গ্রামে গ্রামে রটে গেছে আমার ছেলের সাথে একটা কালী বুড়ি আছে, ওই কালী বুড়ির কারণে কেউ আমার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। উনি তখন আমাকে বলে কালী বুড়ি থাকলে কি হয়েছে, কালী বুড়ি তো আর তোমার ছেলের কোনো ক্ষতি করতেছে না, কালী বুড়ি কি তোমার ছেলের কোনো ক্ষতি করে? আমি বললাম না, কালী বুড়ি ঠিক আমার ছেলের কোনো ক্ষতি করতেছে না, কিন্তু এর পরেও আমার ছেলেটাকে বিয়ে করাইতে পারলে ভালো হইতো। উনি বলে যে, আমি বললাম লোকেরা তো বলে কালী বুড়ি আছে বলে তারা তাদের মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দেবে না। মহেশ কবিরাজ তখন হঠাৎ করে বলে বসলো, আমার একটাই মেয়ে, যদি তোমার ছেলেকে বিয়ে করাই তুমি কি খুশি হবা? তোমার ছেলের কাছে বিয়ে দিলে আমার একটা মেয়ে আছে, এটারে বিয়ে করায় নিয়ে যাবা তোমার ছেলের বউ বানায়া। ওই জায়গার মধ্যেই এইটা যে কি কথা, এরকম একটা কথা। আমি কিন্তু ওই কবিরাজ আমার থেকে অনেক ধন্যার্থ ব্যক্তি, টাকা পয়সাওয়ালা মানুষ, সম্মানিত ব্যক্তি, যার বাড়িতে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, সে এক দেখে আমার ছেলের কাছে তার মেয়েরে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আমি তখন বললাম যে এটা আপনি কি বলেন, আপনার বিশাল বাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছুর অভাব নাই, তাই আপনি আপনার মেয়েরে আমার ছেলের মতো অশিক্ষিত একটা লোকের কাছে কি কারণে আপনি আপনার মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দিবেন? আপনি চাইলে তো আপনার মেয়েরে আপনি অনেক ধন্যার্থ পরিবারে, অনেক সমৃদ্ধ পরিবারে, বড় পরিবারে বিয়ে দিতে পারেন। উনি তখন আমাকে বলে, এই যে তুমি মাত্র বললা কোনো বাবা তার মেয়েকে তোমার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হয় না, এই জন্য কেউ যেহেতু রাজি হয় না, আমি এটাতে রাজি হইলাম। আমি কথার কথা বলি নাই, আমি সত্যিই বলেছি, তুমি কি রাজি আছো? আমি বললাম এই প্রস্তাবে রাজি না থেকে উপায় আছে, কিন্তু আমার কাছে এরপরেও কেন জানি মনে হয় যে আপনি মনে হয় আমার সাথে দুষ্টুমি করতেছেন, আপনি মনে হয় আমার সাথে মজা করতেছেন। উনি বলে, আমি এক বিন্দুর জন্যও তোমার সাথে মজা করছি না, তোমার সাথে কোনো দুষ্টুমি করছি না, আমি সিরিয়াসলি বলেছি তুমি যদি রাজি থাকো তাহলে তোমার গ্রামের লোকজনকে জানাও, বিয়ের দিন তারিখ ঠিক করো, আমি আমার মেয়েকে তোমার ছেলের কাছে বিয়ে দিব। তা আমি তখন বলতেছি আচ্ছা আমি ঠিক আছে আমার গ্রামে যাই, গ্রামে গিয়ে
আমি গ্রামের মানুষের সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে আমি আপনাকে জানাবো। এই বলে আমি তখন নাহিদরে নিয়ে আসতেছি আর নাহিদরে বলতেছি, নাহিদ এই বেটা কেন বলল যে তোর কাছে মানে ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য? এটা কেন বললো? তার কারণ কি? নাহিদ আমার কোনো কিছু বলে না। রাতের বেলায় এসে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আমার গ্রামের আশেপাশে কিছু মানুষকে জানাইলাম এবং সবাই তখন মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল যে ঠিক আছে, তাহলে মহেশ কবিরাজের মেয়েরে যদি তুমি বিয়ে করাও, এটা তো তোমার জন্য অনেক বড় একটা পাওয়ার, অনেক ক্ষমতার একটা বিষয়। মহেশ কবিরাজের মেয়ে তো আর সহজ সরল কথা না, এটা তো অনেক বড় বিষয়। ঠিক আছে, তাহলে তুমি মহেশ কবিরাজের মেয়েরে তোমার ছেলের বিয়ে করাও। এতে দুপুরবেলা আমার ছেলে নাহিদ আমারে বলতেছে যে আব্বা, আমি কিন্তু মহেশের কবিরাজের মেয়েরে বিয়ে করব না। দুপুরে আমি বললাম কেন বিয়ে করবি না কেন, কি হয়েছে? আমরা বলি বিয়ে করবো না এই কারণে দাদি আমারে মানা করছে। এই যে কোন দাদি তোরে মানা করছে? বলে কালী দাদি আমারে মানা করছে। কালী দাদি তোরে মানা করলো কেন? বলে জানি না, শুধু আমারে বলছে মহেশের মেয়ে ভালো না, মহেশের মেয়ের যাতে বিয়ে না করি। তো এই কথাটা তখন আমার চাচারা যারা আছে গ্রামবাসী তারা তখন শুনছে, শুনে সবাই বলতেছে আরে নজরুল তুই এমন বোকা কেন? মহেশের সাথে তোদের যদি একটা আত্মীয় হয় হলে পরে তো এই কালী বুড়িটা তোর ছেলের সাথে থাকতে পারবে না। এই কালী বুড়ি থেকে তোর ছেলে মুক্তি পেয়ে যাবে, তোর ছেলেকে নিয়ে যাবে, মানে তোর ছেলের কাছ থেকে কালী বুড়িকে চলে যেতে হবে। এই জন্য কালী বুড়ি চায় না যে মহেশের সাথে তোদের কোনো একটা সম্পর্ক হোক। কালী বুড়ির কথা অমান্য করে হলেও মহেশের মেয়ের সাথে তোর ছেলের বিয়ে করাই দে। আমি তখন আমার ছেলেরে বললাম যে নাহিদ, কালী বুড়ি অনেক কথাই বলেছে, তুই কালিমার কথা শুনেছিস, আর শুনতে হবে না, এবার আমি তোকে বিয়ে করাই দিব। আর কোনো কথা নেই, আমি তোর ওইখানে বিয়ে করাবো। আমার ছেলে রাজি না, তারপরও জোর জবস্তি করে গ্রামবাসীকে ধরে টরে কোনো রকমে আমার ছেলের সঙ্গে আমি মহেশের মেয়ে ময়নার বিয়ে ঠিক করলাম। এবং ময়না দেখতে শুনতেও খুবই সুন্দরী ছিল। অবাক করা বিষয়, এত সুন্দর একটা মেয়ে কী কারণে আমার ছেলে অশিক্ষিত নাহিদের কাছে বিয়ে বসতে রাজি হলো, সেটাও ভাই তখন আমি বুঝতে পারিনি। যাই হোক, সব কিছু ঠিকঠাক হলো এবং সব কিছু ঠিকঠাক হওয়ার পরে দেখা গেল যে তখন আমরা এই ময়নাকে বিয়ে করায় ঘরে আনলাম। এবং ময়নাকে বিয়ে করে ঘরে আনার পরে ময়না কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমাদেরকে অনেকটা সম্মান করতো, শ্রদ্ধা করতো, আমাকে আমার স্ত্রীকে, এবং ছেলের বউ হিসাবে ময়না আমার পরিবারে খুব ভালো একটা অবস্থানের মধ্যে ছিল। সবাইকে মানতো, সবার সাথে কথাবার্তা বলতো, খুবই নম্র ভদ্র এবং ভালো একটা মেয়ে ছিল। তা আমরাও চিন্তা করতেছিলাম যে ওর মতো একটা মেয়ে পাইছি, মহেশের মতো একটা লোকের সাথে আত্মীয়তা করেছে, তো বিশাল একটা বিষয়। এইভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে মানে বৎসর খানিকের মতো কেটে গেছে। ময়নার ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয়নি, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বৎসর খানিক কেটে যাওয়ার পরে আমার ছেলে নাহিদ তখন হঠাৎ করে দেখলাম যে একটু অন্যরকম বেশভূষা ধরেছে। ওই কিন্তু ওরকমভাবে চলতো না, এখন পায়জামা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, মাঝে মাঝে ধ্যান করে, ঘরের মধ্যে বসে কি জানি তন্ত্রমন্ত্র কাজ করে। মানে এক কথায় বলতে গেলে আমি ওর মাঝে একটা কবিরাজি ভাব পাচ্ছিলাম। তাই আমি ওরে বলি যে কী ব্যাপার নাহিদ, তুমি কবিরাজ শ্বশুর পায়ে গিয়ে তুমি নিজেও কবিরাজ হয়ে গেলা? ওই আমারে বলে না বাবা, আমি কবিরাজ হই নাই, কিন্তু তোমাদের বৌমা বলতেছে যেহেতু আমার সাথে কালী বুড়ির মতো একটা ভালো জিন বা ভালো পেত আত্মা যেহেতু আমার সাথে আছে, তাহলে আমি ভালো করে চলাফেরা করলেই পারি। তোমাদের বউ আমাকে এরকম বেশভূষা নিতে বলছে, ওই আমাকে এরকম পোশাক আশাক পরতে বলছে। তা আমি বলি দেখিস তোর শ্বশুরের মতো তুই আবার কবিরাজ হয়ে যাস কিনা। ঠিক এটা আমি আমার সন্তানকে যেদিন বললাম, তার কিছুদিন পরেই আমি দেখি যে আমার বাড়িতে আস্তে আস্তে মানুষের আনাগোনা, বিভিন্ন মানুষ আসতেছে, বিভিন্ন মানুষকে আমার ছেলে পানি পড়া দিতেছে, তাবিজ দিতেছে। এক কথায় বলতে গেলে একটা কবিরাজ যে ধরনের কাজ করে, আমার নাহিদ তখন এই ধরনের কাজ করতে শুরু করছে। আমি ওরা জিজ্ঞেস করলাম কী ব্যাপার বাজান, এগুলো কি হচ্ছে? ওই আমারে বলে তোমাদের ছেলের বউ মানে আমারে ময়না বলল বুড়ি মারে ধরে, মানে ওই কালী মারে ধরে, ওই কালী বুড়িরে ধরে কিছু মানুষকে সাহায্য করার জন্য। কালী বুড়ি যেহেতু আমার সাথে আসেই, আমার সাথে যেহেতু কালী বুড়ি আসে, আমি সেই কালী বুড়ির মাধ্যমে দেখি না কোনো মানুষকে একটু সাহায্য সহযোগিতা করা যায় কিনা, সেজন্য আমি কালী বুড়িকে দিয়ে সাহায্য সহযোগিতা করাতে চাই। আমি বললাম এই বুদ্ধি তোমারে কে দিল? বলে আমার বউ ময়না দিছে। ময়নার তখন আমি বললাম যে বৌমা, এটা তুমি কেমন বুদ্ধি দিলা নাহিদ রে? আমার ছেলের কি তুমি তোমার বাবার মতো কবিরাজ বানাই ফেললা? আমার বউ তখন একটু রাগ করেই আমারে বলে, মানে আমার ছেলের বউ রাগ করেই বলে যে নাহিদের সাথে যে কালী বুড়ি আছে, এতে কি নাহিদের কোনো উপকার হচ্ছে না আপনাদের কোনো উপকার হচ্ছে? আমি বললাম উপকারের কথা যদি বলো, ছোটোবেলায় ও কান্না করতো ভেয়াবাউ করে, ওই বুড়ির কবর নিলে ওর কান্না থেমে যেত, এছাড়া অন্য কোনো উপকার কিন্তু আমরা পাই নাই। তো আমার মানে ছেলের বউ তখন বলতেছে
যে আমি তো ভালো কাজই করছি, বুড়িটা যেহেতু ওর সাথে আছে, বুড়িটা তো অদৃশ্য, অনেক কিছু জানে, তাই মানুষের উপকার করুক, মানুষের উপকার করলে আপনার ক্ষতি কী? আমি ঠিক আছে বউ, তুমি যদি বলো তোমার স্বামী কবিরাজি করবে তাহলে করুক, আমার তো কোনো আপত্তি নেই। এই শুরু হয়ে গেল কবিরাজি। আমার ছেলে তখন কবিরাজি করতে বসে গেল, এক বৈঠকখানা বানালো, ওখানে বসে কবিরাজি করে। বাইরে ভাই দিন নাই রাত নাই, হাজার হাজার মানুষ তখন আমার বাড়িতে, হাজার হাজার মানুষ আমার বাড়িতে ভাঙতেছে। সবার একই কথা যে নাহিদ কবিরাজ, নাহিদ কবিরাজ। ওই নাহিদ কবিরাজে মানে পুরো এলাকাতে সুনাম ছড়িয়ে গেছে, পুরো এলাকাতে সুনাম ছড়িয়ে গেছে। দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে মানুষরা তখন আমার ছেলের কাছে আসতো, এসে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা নিত, সমস্যার সমাধান হইতো, এগুলা করতো। আর আমার বউ তখন আমার ছেলের খাদেম হয়ে গেল, টাকা পয়সা দুজনে ভরপুর কামাচ্ছে, আমি দেখতেছি। আমি হাও বলি না, নাও বলি না, আমি আমার মতো করে পড়ে আছি। আবার মাঝে মাঝে আমার ছেলে তার শ্বশুর বাড়িতে চলে যায়, তার শ্বশুরের সঙ্গে বসেও সে ওখানে কবিরাজি করে। তো এগুলো আমি চোখের দেখায় দেখতেছি, আর আমি এগুলো বলতেছি যে কি আর করা। আমার ছেলে ওইখানেও যায়, এখানেও আসে, মাঝে মাঝে মহেশ কবিরাজের বাড়িতে গিয়ে 15 দিন 20 দিন বউ নিয়ে ওখানে থাকে। আবার এগুলো করে আমি শুধু একটা কথাই ছেলেরে বললাম, আমার তো কোনো বংশের প্রদীপ নাই, আমি তো বংশের প্রদীপ ফুটানোর জন্যই তোরে এত কম বয়সে বিয়ে করাইলাম, যে আমার একটা নায়নাতকুর হবে, আমার বংশ বাড়বে। কিন্তু আমার তো কোনো নায়নাতকুর হইতেছে না, আমার বংশ তো বৃদ্ধি পাচ্ছে না, তো তোরে আমি এত তাড়াতাড়ি বিয়ে করিয়ে আমার লাভটা কি হলো? বাচ্চা কাচ্চা আর নে, এগুলো আমার সন্তানকে বলি। আমার সন্তান বলে আল্লাহ চাইলে হবে, এই একটা কথাই বলে আল্লাহ চাইলে হবে, কিন্তু আর সন্তানাদি হচ্ছে না। এভাবে প্রায় 4 থেকে 5 বৎসরের মতো আমার ছেলে তার শ্বশুরের সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে ভালোভাবেই থাকে, কবিরাজি করে, টাকা পয়সা ইনকাম করে। তা আমারে কোনো টাকা দিত না, আর কোনো টাকা দিলে আমি নিতাম না, কারণ আমার নিজের ফসলি জমি আছে, আমি মাছ ধরি, নিজে যে কাজ করি আমি ভালোভাবেই চলি, আমার প্রয়োজন নেই। তো এরকম করতে করতে আমার ছোট মানে ভাইয়ের সাথে আমার ছেলের আবার ভালো সম্পর্ক, আমার ছোট ভাইয়ের সাথেও সব কিছু শেয়ার করে, সব কথাবার্তা বলে। তো লাস্ট কয়েকটা দিন ধরে নাকি আমার ছেলেটা আমার ভাতিজাকে মানে আমার ছোট ছেলেকে আমার ছোট ভাইটাকে বলতেছে যে কাকা, আমার না এই কবিরাজি করতে ভালো লাগে না, আমাকে জোর করে কবিরাজি করে আপনাদের বউই, আমি কবিরাজি করব না। বুড়িমা আমার কাছে, ওই বুড়ি আমার কাছে আসতে চায় না, বুড়িকেও আপনাদের বউ জোর করে আনে। তো এগুলো আমার কাছে বলার পরে আমি আমার ছেলেরে বললাম যে তোর যদি মনে না চায় তো এটা করবি কেন, তোর চাচার কাছে নাকি বললি? তো আমার বলতেছে আব্বা কি করব, ওই তোমাদের মানে আমার শ্বশুর মহেশ কবিরাজ বুড়িরে জোর করে আমার কাছে আনায়, বুড়ি আর এখন আমার কাছে আসতে চায় না, জোর জবস্তি করে বুড়িটা আমার কাছে আনায়, আমি এগুলো করতে চাই না। এইভাবে আমার ছেলে তখন বলে ওইগুলো করবে না, মানে কবিরাজও করবে না, ওর করার ইচ্ছা নাই, এইরকমভাবে ও মানা করে। কিন্তু ওর শ্বশুর ওর বউ ওরে খুবভাবে প্রেশার দেয়। এই কিছুটা দিন পরে আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, মানে বিছনায় পড়ে গেছে। কি রোগ কি অসুখ ওইটা বুঝলাম না, কিন্তু বিছনায় পড়ে গেছে, শোয়া থেকে উঠতে পারে না, সারাদিন শুয়ে থাকে, এবং শুয়ে শুয়ে মানে খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, এক অন্যরকম অবস্থা তখন আমার ছেলের হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কি ব্যাপার, হঠাৎ করে আমার বাজান এরকম হয়ে গেল কেন। আমি বারবার বলি আব্বু কি হয়েছে, আব্বু তোমার কি হয়েছে? আমি কিছুই বলে না। তুই তো নিজেও কবিরাজ, তখন কবিরাজিও আর করতে পারে না। অনেক রুগীরা আসে, এসে দেখে কবিরাজ অসুস্থ, তারা তখন চলে যায়। তো এবার ডাক্তার দেখাইতে শুরু করলাম, ডাক্তার দেখাই, বিভিন্ন হুজুর কবিরাজ দেখাই, না আমার ছেলে আর ভালো হয় না। এইভাবে প্রায় 1.5 মাসের মতো আমার ছেলে পুরো কঙ্কালের মতো হয়ে যায়। এতটাই কঙ্কালের মতো হয়ে যায় যে আমার ছেলেকে দেখলে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, এমনভাবে শুকিয়ে যায় যে শরীরের হাড়গুলোকে গণা যাবে একটা একটা করে, মুখটা ভেঙে মানে তার চুলগুলো পড়ে, কেউ কেউ বলে ক্যান্সার হয়েছে, কেউ বলে এই রোগ ওই রোগ, মানে বিভিন্ন রোগের কথা বলে। আমি ঢাকাতে বড় হসপিটালে পর্যন্ত আমার ছেলেকে নিয়ে যাই, দেখি চিকিৎসা করা যায় কিনা। বড় হসপিটালে নিয়ে গেলাম, ওইখানে আমি আমার বউয়ের কোনো চিকিৎসা করাইতে পারলাম না, আমার ছেলে কোনো চিকিৎসা করাইতে পারলাম না। ডাক্তার কবিরাজ কোনো কিছুই বাদ রাখি নাই। এভাবে একটা পর্যায়ে আমার ছেলে খুব কান্না করতো, আমার দেখলেই কান্না করতো, আমাকে জড়ায় ধরতো, আমার কাছে কাঁদতো আর বলতো আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে। তুমি তোর উপরে তো বাজান আমার কোনো অভিশাপ নাই, তোর উপরে আমার কোনো রাগও নাই, এখানে রাগ করার কথা আসতেছে কেন রাগ করার কথা আসতেছে? তাই আমার বারবার বলেছে আব্বা আমি অনেক অন্যায় করছি, আব্বা আমি অনেক অপরাধ করছি, আব্বা আমার মাফ করে দাও। খালি আমার দেখলেই কান্নাকাটি করতো। এই করতে করতে মাসখানিকের ভিতরেই একদিন সকালবেলা আনুমানিক 11 থেকে 11:30 বাজে আমার ছেলে এন্তেকাল করে। তো আমার ছেলে এন্তেকাল করার আগে একটা ওসিয়ত করে যায়, আমাকে বলে আব্বা আমার কবরটা ওই কালীবুড়ির কবরের পাশে দিও, আমার কবরটা কালীবুড়ির কবরের পাশে দিও, আমার এখানে দাফন করো, আমার অন্য কোনো জায়গায় আমার মাটি দিও না। তো কেন কালীবুড়ির কবরের পাশেও শুইতে চাই ওটা তো আমি জানি না,
মারা যাওয়ার পরে সবারই বললাম যে তো ওসিয়ত করে গেছে কালীবুড়ির কবরের পাশে ওরা কবর দেওয়ার জন্য। তো কালীবুড়ির ওই কবরের পাশে তখন আমার ছেলেকে আমরা কবরস্থ করলাম ওইখানে। তাই আমার ছেলের একটা কবর, কালীবুড়ির একটা কবর, এখানে কিন্তু আশেপাশে আর কোনো কবর নাই। যাই হোক, এভাবেই তখন আমার ছেলে ওখানে রয়ে গেল। আমার ছেলে মারা যাওয়ার কিছুদিন পরেই এক নতুন দৃশ্য আমি দেখতে পাচ্ছি। দৃশ্যটা হচ্ছে এটা, আমার ঘরে, আমার বাড়িতে আমার বউ তখন হচ্ছে অন্য আপনার এখানে আরেকটা জিনিস আমার বলতে আমি ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে কিন্তু লাস্টের দিকে আমার বৌমা কিন্তু প্রেগনেন্ট হয়, মানে আমার বৌমার পেটে বাচ্চা আসে, ময়নার পেটে। এটা আমার ছেলে মারা যাওয়ার মানে কিছুদিন আগেই ও তখন গর্ভবতী হয়, মানে আল্লাহর হুকুম আর কি গর্ভবতী হয়। এবং আমার ছেলে মারা যাওয়ার পরে তখন আমার একটা নাতি হয় ময়নার ঘরে। তো আমি তখন আলহামদুলিল্লাহ যে আমার একটা নাতি হয়েছে, তো নাতিটার খরচ বরচ আছে, আমারও খরচ বরচ আছে। আমি তখন কাজকাম করি, বউরে খাওয়াইতে বইসেই, ওই কিন্তু আবার বাপের বাড়ির কাছ থেকে কোনো টাকা পয়সা আনে না, এগুলো ময়না আর কি। তো এই নাতিটাও তখন দুধের সন্তান, ও কোলে। আমার ছেলেটা মারা যাওয়ার পরে আমার ছেলের বউ ময়না তখন করলো কি, কবিরাজি করতে শুরু করলো, বিভিন্ন ধরনের কবিরাজি করতেছে, তান্ত্রিকের যেসব কাজ আর কি এগুলোও করে। তা আমি বললাম এগুলো কেন করে, এগুলো তো করার দরকার নাই। আমি ওরা মানা করি যে ময়না এগুলো করতে গিয়ে তো নাহিদ মারা গেল, তা তুমি কবিরাজি করো না। আমার বলে না আব্বা, আমি কবিরাজি করব। তো কবিরাজি ও করবে, ও করে, মানুষ আসবে আমার ছেলের কাছে যেরকম আসে সেরকম ওর কাছে আসে। এবং একটা পর্যায়ে দেখলি যে মোটামুটি অনেক বড় মাপের কবিরাজ হয়ে গেছে। এবং এক পর্যায়ে তখন করলো কি, ওর বাবার কাছে চলে গেছে, মানে আমার মেয়েটারে নিয়ে ওর বাবার কাছে চলে গেছে। ওইখানেও অনেক দিন পর্যন্ত ছিল, প্রায় আপনার বৎসর খানিকের মতো ওইখানে থাকার পরে আমি তখন বললাম যে আমার একটাই নাতি, আমার নাতিরে নিয়ে আমার ছেলে তো মরেই গেল, আমার ছেলের বউ এখানে থাকবে কেন? তো আমি আমার ময়নারে বললাম, হয় তুমি আমার নাতিরে দিয়ে দাও, না হয় তুমি এই বাড়িতে চলে আসো। তাই এবার মহেশ কবিরাজও বললো ঠিক আছে, আমার মেয়ের তো আমি দ্বিতীয় বিয়ে দিব না, যেহেতু আমার নাতি আছে, তাই যান আপনি নিয়ে যান। আমি আবার ময়নারে নিয়ে আসলাম, আমার বাড়িতে থাকতেছে আমার নাতিরে নিয়ে। ও বাইরে এবার যেটা হইলো যে ময়না তো আমার এই বাড়িতে থাকতেছে, খাওয়া দাওয়া করতেছে, চলতেছে, কবিরাজ আসতেছে, কবিরাজি করতেছে, ওর মতো করেও থাকতেছে। এমন করতে করতে আমি হঠাৎ করে দেখতাম যে বাড়িতে, আমাদের বাড়িতে মাঝে মাঝে পুলিশ আসতো। তো পুলিশের আনাগোনা দেখে আমি পুলিশের সাথে কথাবার্তা বললাম যে কি ব্যাপার, আপনারা কেন আসেন? বলে আপনার ছেলের বউ ভালো কাজ করে না, ওনারা এগুলো করতে বন্ধ করেন, উনি কুফুরি করে, বিভিন্ন কালো জাদু করে। আমাদের কাছে রিপোর্ট আসছে যে উনি এরকম কালো জাদু করে মানুষ মেরে ফেলেছে, এরকম খবর আমাদের কাছে আসছে। আপনি আপনার ছেলের বউরে সতর্ক করেন, তা না হলে কিন্তু আমরা ধরে নিয়ে যাব। তাই ময়নারে বলি যে ময়না এগুলো কি বলো, তুমি নাকি কালো জাদু করো, এগুলো করা বন্ধ করো। ও বলে আব্বা এগুলো আপনি বুঝলেন না তো, যেহেতু আমি কবিরাজি করি, থানা থেকে কত পুলিশে আসবে, টাকা দিলে আবার সব ঠিক, এগুলো আমাকে বললো। এবং এরই কিছুদিন পরে ও দেখতাম যে শুধু কুফুরি কীরকম করে ভাই, মানে শিং মাছ ধরে নিয়ে আসতো, শিং মাছের মধ্যে আপনার তাবিজ বেঁধে পুকুরে ছেড়ে দিত, আপনার বিভিন্ন ধরনের কবুতরের পায়ের মধ্যে আপনার তাবিজ বেঁধে ওইটা ছেড়ে দিত। এরকম ধরনের কুফুরি যত কাজ আছে, পুতুলের ভিতরে বিভিন্ন ধরনের আপনার সুই ঢুকাইতো, আবার এটা আগুনে পোড়াই দিত, ছবি পাশাপাশি রেখে সাপে রক্ত দিত, মানে খুব ভয়ানক কাজ কারবার ওগুলো করতাম, আমি চোখে দেখতাম। তো কী আর করবো, আমি তো কোনো কিছু বলি না, সংসার ও চালায়, কামও করে, ওর ওই চলতেছে। এই মাঝে একদিন শুক্রবারে রাতের বেলায় আমি কি করছি, এশার নামাজ পড়ে আমার শরীরটা ভালো না, আমি মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়ছি শুক্রবারের রাতে। তো ঘুমিয়ে পড়ছি, আমি স্বপ্নে দেখতেছি আমার ছেলে মসজিদের দরজায় এসে আমার ডাকতেছে, আব্বা আব্বা, কয়েকটা ডাক দিচ্ছে। আমি তখন উঠছি, ওইটা দরজা এই মানে মসজিদের গেটে দাঁড়াই আছে। আমি বললাম তুই এখানে দাঁড়াই আছিস কেন, মসজিদের ভিতরে? বলে আব্বা আমি মসজিদের ভিতরে যেতে পারবো না, আমি পাপ করছি, আমি পাপী, আমি মসজিদে ঢুকতে পারবো না। আব্বা আমি তো পাপ করছি, আমি তো পাপ ভোগ করতেছি, আমার ছেলেটা তো মরে যাবে, আমার ছেলেটারে বাঁচাও। আমার নাতির কথা বলতেছে। আমি বললাম কি হয়েছে তোর ছেলের? বলে তোমার বউয়ের মানে আমার বউরে বলে এসব বন্ধ করতে, নাইলে আমার ছেলেটা মারা যাবে, কিছুদিনের ভিতরে মারা যাবে। এই কথাটা বলে আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি উঠে গিয়ে তখন আপনার তাহাজ্জুদের সময়, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়লাম, পইরা অজু করে তাহাজ্জুদ পইরা সকালে গিয়ে আমার ছেলের বউরে বলতেছি, ময়না রে আমি তো গতকালকে রাতে মসজিদে ঘুমাইছি, এমন স্বপ্ন দেখলাম, নাহিদ তো এসে আমার এটা বলে গেছে স্বপ্নের মধ্যে। আমার ছেলের বউ আমার এক ফোঁটা ইজ্জত রাখে নাই, যেভাবে পারছে ওভাবে আমার অপমান করছে। আমি কামাই রুচি করে দেখে আপনি খান, লোকমা যখন পেটের মধ্যে খাবার নেন তখন মনে থাকে না এইসব কথা, এখন নীতি কথা শোনাইতে আসছেন, এই বাদ দেন তো এইসব কথা, জান এখান থেকে। মানে কুকুরের মতো আমার কথাগুলোকেও ডিনাই করে গেল, আমি কিছুই বললাম না। আমার নাতিরা তখন একটু করে হাঁটতে পারে, হাঁটাচলা করতে পারে। তার 5 দিন পরে একদিন দুপুরবেলা আমি আর আমার বউ খাইতে বসছিলাম ঘরে, আমরা কিন্তু আলাদাই খাইতাম, আমার বউ আলাদা খাইতো। আবার ওর বাপের বাড়ি থেকে মেয়েটি আসতো কিছু, ওর সাথে তাহলে ওরা দেখাশোনা করে এনে খায়। দুপুরে হঠাৎ করে চিৎকার পড়ছে,
আমার নাতিরে পাওয়া যাচ্ছে না, নাজমুলরে পাওয়া যাচ্ছে না। আমার নাম ছিল নাজমুল, নাজমুলরে পাওয়া যায় না। কী হয়েছে নাজমুলের? আমি তখন বেরোলাম, বেরিয়ে খুঁজতেছি, হঠাৎ করে নাজমুলের লাশ পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? পুকুরের মধ্যে। মানে এরকম হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যে পড়ে গেছে এবং পুকুরের মধ্যে পড়েও মারা গেছে। ও আমার নাহিদ যেভাবে আমার স্বপ্ন দেখায় বললে এই দিনের ভিতরে মারা যাবে, একইভাবে আমার ছেলেটা মানে নাতিটা মারা গেল। নাতিটা মারা যাওয়ার পর আমার কলিজাটা তখন ভেঙে গেল যে এটা আমার ছেলের বউ কী করলো। আমি তারা বারবার বলছি যে তোমার ছেলেটা মারা যাবে, নাহিদ এসে আমার স্বপ্নে বলে গেছে, তো আমার কথা শোনে নাই। আমি আমার বউরে, ছেলের বউরে বারবার বলতেছি যে ময়না এটা তুমি কী করলাম, তো মানা করছে না। ও আর আমার কোনো কথা শোনে না, আমার সাথে খারাপ ব্যবহার তখনও করলো। তার ছেলে মারা গেছে, মায়ের শোক তো আছে, মায়ের কষ্ট, এই জন্য আমি ওর সাথে কথাবার্তা বাড়াইলাম না। ছেলেরে দাফন কাফন করে ফেললাম, নাতিটারে নাজমুলের দাফন কাফন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন ছেলের বউ তো আর থাকবে না, এতদিন পর্যন্ত ছিল যেহেতু আমার নাতি ছিল, নাতি মারা গেছে, থাকবে না, ও চলে গেছে ওর বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে চলে যাওয়ার পর আমি ওই আমার মতো করেই কৃষি কাজ টাজ করি, মাছ টাছ ধরি, এই খাওয়া দাওয়া করে চলাফেরা করতেছি। এমন করতে করতে আমি কিন্তু আর নাহিদের স্বপ্নে দেখলাম না। তো মাঝে মাঝে মহেশ আবার আমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার বেয়াই ছিল, ওই আমার ডাইকে নিতে আমি ওর বাড়িতে যাইতাম। যাওয়ার পরে একই দেখতাম যে আমার ছেলের বউ কুফুরি করে বিভিন্ন মানুষদেরকে আনে, আইনা কুফুরি করে, তন্ত্রমন্ত্র কাজ করে, এগুলোই করে। তো এগুলো দেখতাম, আমার কাছে ভালো লাগতো না, এই জন্য আমি ওই বাড়িতে যাইতাম না। এইরকম করতে করতে হঠাৎ করে একটা আভাস পাইলাম, মানে একটা খবর পাইলাম আমার ছেলের বউ নাকি পাগল হয়ে গেছে। মানে মহেশের মেয়ে ময়না, নাহিদের বউ, আমার ছেলের বউ পাগল হয়ে গেছে, এরকম লোকে বলা বলি করতেছে। তো কী বলো পাগল হয়ে গেছে, কারণ কি? সবাই বলে পাগল হয়ে গেছে। তো সবার মুখে শুনে আমি একদিন দেখতে গেছিলাম, মানে মহেশের বাড়িতে। দেখতে গিয়ে দেখে ওরে শিকল দিয়া বাইদা রাখছে। কিভাবে বাইদা রাখছে ভাই? ঠিক আজ থেকে বহু বছর আগে কালী বুড়িরে যেমন আমরা বট গাছের সাথে বাইদা রাখতাম, একইভাবে ওরে ঘরের উঠানের মধ্যে বাইদা রাখছে আপনার গাছের সঙ্গে। মহেশরে বললাম যে তোমার একমাত্র মেয়ে, আমি হাজারবার মানা করছি কবিরাজি করো না, কবিরাজি বন্ধ করো। আমার ছেলে আমাকে স্বপ্নে এসে পর্যন্ত বলে গেল, কিন্তু তোমার মেয়ে তো আমার কথা শুনলো না, কবিরাজি করেই গেল, তো এখন এগুলা করলো। মহেশ আমার বল আমার মেয়ে ভালো হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আমার মেয়ে ভালো হয়ে যাবে। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তাআলা মেয়েটাকে ভালো করে তাহলে আমি খুশি, কারণ আমার ছেলের বউ মানে তো আমার বংশীয় মানুষ। আমি দোয়া করি যেহেতু আমার ছেলেও মারা গেল, আমার নাতিও মারা গেল, তো ঠিক আছে। এরকম করে সময়গুলো কাটতেছে ভাই, কাটতেছে। মাঝে মাঝে মহেশ আমারে বলে তুমি আসো, আমি ওর বাড়িতে যাই, দেখি যে আমার বৌমা পাগল, মানে আমার ছেলের বউ পাগল। এবং এই পাগল থাকা অবস্থায়, মানে এই পাগলের অবস্থায় হতেই আছে। আমি যাইতাম, গেলে দেখলাম এই শিকল দিয়া বাইদা রাখছে উঠানের ভিতরে, হায় পাগল। এবং একটা সময় আমার বন্ধু মহেশ, মানে আমার বন্ধু বলতে আমার বিয়াই মহেশ মারা গেল। মহেশ মারা গেছে, ওর বয়স হয়েছে, ও মারা গেছে। ওর ছেলে মানে মেয়েটা এখনও পর্যন্ত পাগল। আমার বয়স হয়েছে অনেক বছর, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু যখনই আমি ওর কাছে যাই, ওর দিকে তাকালে আমার কালীবুড়ির কথা মনে পড়ে। এবং কালীবুড়ি যা করতো, শিকল দিয়া বেঁধে রাখলে কালীবুড়ি যেমন করে দৌড়াইতো, এদিক সেদিক ছুটাছুটি করতো, মানে কালীবুড়ির মাঝে যা ছিল আমার ছেলে নাহিদের বউয়ের মাঝে সম্পূর্ণ তা আছে। আমি সম্পূর্ণ কালীবুড়িকে ময়নার মাঝে দেখতে পাইলাম। তা আমার কাছে যেটা মনে হলো যে ময়না হয়তো পাপ করেছে, আমার ছেলেও পাপ করেছে। সে নিজে এসে মসজিদের সামনে বলে গেছে, আব্বা আমি পাপী, আমি মসজিদে ঢুকতে পারবো না। একইভাবে আমার ছেলে বলে গেল যে আমার নাতি নাজমুল মারা যাবে, নাজমুল মারা গেল। সেমভাবে এরপরে আর কিছু বলে নাই, কিন্তু ময়না পাগল হয়ে গেল। তাই আমার কাছে মনে হলো যে আমার জীবনে কি, এখন তো আর কোনো কিছুই বাকি নাই। আমার স্ত্রীও মারা গেছে, আমার বউ মারা গেছে, আমি আসি মরার জন্য, আল্লাহর কাছে অপেক্ষা করছি। বড় ভাইও চলে গেছে, ছোট ভাইও চলে গেছে, আল্লাহ ভাগাকে এখনও রাখছে, যে কোনো সময় হয়তো বাজান আমি চলে যেতে পারি। পদ্মার পাড়ে আমার বাড়ি, পদ্মার পাড়ে হিমেল বাতাসে বসে তোমার গল্পগুলো শুনি, খুব ভালো লাগে। আমি হয়তো তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে সবচেয়ে বয়স্ক হব। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে ন্যাক হায়াত দান করুক। তুমি গল্পগুলো বলো, শুনতে ভালো লাগে, যার জন্য আমি আমার গল্পটা আমাদের এলাকারই এক ভাতিজার মাধ্যমে তোমারে পাঠাইছি। যদি পারো আমার সাথে যোগাযোগ করবে, এটা আমার ফোন নাম্বার। ভালো থাইকো, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে পদ্মার পাড়ের মানুষ জনাব নজরুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। ওনার জীবনটা বড় দুঃখের একটা জীবন। সন্তান নাহিদকে হারালো যুবক বয়সে, নাতি নাজমুলকে হারালো বাচ্চা বয়সে। তো নাজমুল নাহিদ দুজনেই চলে গেল।
নজরুল সাহেব এখনও রয়ে গেছে এবং তিনিও জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। যে কোনো সময় তিনিও হয়তো উপরওয়ালার ডাকে চলে যেতে পারে। তার ছেলের বউ ময়নার জন্য আমারও নিজেরও কষ্ট হচ্ছে এবং মহেশ তিনি তো মারাই গেল। তিনি বারবার বলেছিল তার মেয়ে ভালো হয়ে যাবে, কিন্তু মেয়েটা আর ভালো হয়নি। তার বড় কারণ হচ্ছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তার মেয়ে ভালো হয়নি কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি যে পাপ করবেন এই দুনিয়াতে আপনি সে পাপের শাস্তি ভোগ করবেন। এটা ভেরি সিম্পল। আপনি দুনিয়াতেও এটা ভোগ করবেন, আখেরাতেও ভোগ করবেন, যেটা বাস্তব প্রমাণ আমি আজকের এই গল্পের মধ্যে পেয়ে গেলাম। যারা এই ধরনের কাজগুলো করে, বিশেষ করে কবিরাজি, খারাপ কবিরাজ, আমি ভালোদেরকে, অনেক ভালো কবিরাজ আছে বাংলাদেশে যারা মানুষদের উপকার করে, মানুষদের বিপদে তাদের পাশে থাকে, এদের কথা নয়। কিন্তু কিছু দুষ্ট কবিরাজ আছে যারা জিনদেরকে জোর করে এনে পৃথিবীতে এনে এই ধরনের কাজগুলো করায়, তন্ত্রমন্ত্র, বিশেষ করে কালো জাদুর কাজগুলো যারা করায়, কুফুরি যারা করে, তারা যেন আজকে নাজমুল এবং নাহিদ এবং তার ছেলে নজরুল, নাহিদ এবং নাজমুলের গল্প থেকে এই শিক্ষাটা নেই যে আসলেই কুফুরি কতটা ভয়ানক। এরা যাতে এই পথ থেকে ফিরে আসে এই শুভকামনা আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।